কিছু কথা বলবো। তোমাদের কি পরীক্ষার ডেট কিছু দিয়েছে? কোন ড্রাফট রুটিন পাঠিয়েছে? না ম্যাডাম, এখনো রুটিন পাইনি। ডেট কি ফাইনাল হয়েছে? ডেট জানিয়েছে? না ম্যাডাম, এখনো জানানো হয়নি। আচ্ছা বলো, এখন বলো, সবাই বলো কি সমস্যা টোটাল সিলেবাসে ওভারঅল। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বলো। ম্যাডাম, বিল্ডিং এর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আর ইকুইপমেন্টের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যদি দেওয়া থাকে, তো সেটা কি ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে না? বিল্ডিং, হ্যাঁ, বিল্ডিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন তোমার এই সে অ্যাডমিনে যাবে। আর যদি তোমার ডেলিভারি ভ্যান বা এই টাইপের কোনো অ্যাসেটের হয়, সেটা তোমার সেলিং এন্ড মার্কেটিং পোরশনে যাবে। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাডাম, ইকুইপমেন্টও তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। সরি, আবার বলো একটু। ইকুইপমেন্ট যদি বলা থাকে, ইকুইপমেন্ট রিলেটেড, হ্যাঁ, ওটা অ্যাডমিন রিলেটেড হবে বা অ্যাসেট রিলেটেড হবে। ম্যাম, অ্যাক্রুড এক্সপেন্স আর অ্যাক্রুড রেভিনিউ নিয়ে একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাক্রুড এক্সপেন্স আর অ্যাক্রুড রেভিনিউ নিয়ে, মানে কি তুমি অ্যাডজাস্টমেন্ট ওই চ্যাপ্টার রিলেটেড বলছো? জি ম্যাডাম, ওটাই। আচ্ছা, সো ওইখানে তোমার জিনিসটা এই দুটোই কিন্তু আমাদের কোনটার আন্ডারে ছিল? পোস্ট পেমেন্টের আন্ডারে ছিল, তাই না? দ্যাট মিনস এখানে আমাদের এক্সপেন্সটা রিকগনিশন হয়ে যাবে, মানে এক্সপেন্স ইনকার হবে এন্ড তোমার হচ্ছে রেভিনিউ আমি আর্ন করে ফেলবো। কিন্তু আমার এখানে আমি এক্সপেন্সের ক্ষেত্রে পেমেন্টও করিনি, আমি রেভিনিউ এর ক্ষেত্রে আমি রেভিনিউটের ক্যাশটাও রিসিভ করিনি। তাহলে যদি আমি একটা এক্সপেন্স ধরি, সেখানে আমি কি বললাম? যেখানে আমার এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল ফুলফিল হচ্ছে, দ্যাট মিনস এক্সপেন্স হয়ে গেছে, আমি বেনিফিট পেয়ে গেছি, কিন্তু সেটা আমি এখনো পেমেন্ট করিনি, ঠিক আছে? মানে এটা আমি রেকর্ডও করিনি। এই সিচুয়েশনটা, এই ট্রানজাকশনটা হয়েছে অলরেডি, কিন্তু এটা আমি রেকর্ডও করিনি। সো আমি যদি রেকর্ড না করি, তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট এর মাধ্যমে সেটাকে আবার পুনরায় রেকর্ড করতে হবে। সো যেহেতু আমার এক্সপেন্স হয়ে গেছে, আমি বেনিফিট পেয়ে গেছি, সো রিলেভেন্ট এক্সপেন্সটা আমাকে এক্সপেন্স হিসেবে বাড়াতে হবে, এক্সপেন্সটাকে ডেবিট করতে হবে। আর তোমার যেহেতু তুমি এখানে ক্যাশটা এই এক্সপেন্স রিলেটেড ক্যাশ পেমেন্ট করছো না, সেহেতু সেটা তোমার কি দায় বেড়ে যাবে। সো তোমার রিলেভেন্ট দায়টা বাড়াতে হবে। সাপোজ যদি স্যালারি হয়, দেন স্যালারি এক্সপেন্স বাড়বে ডেবিট, আর স্যালারি পেয়েবল ক্রেডিট। যদি ইউটিলিটি এক্সপেন্স হয়, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। যদি তোমার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হয়, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট এন্ড অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল ক্রেডিট। সিমিলারলি অল কাইন্ডস অফ এক্সপেন্সেস যেগুলো তোমার অ্যাক্রুড থাকবে, দ্যাট মিনস তোমার রেকর্ডিং ও হয়নি এবং তোমার পেমেন্টও হয়নি, কিন্তু এক্সপেন্স থেকে ইনকার হয়েছে, সেক্ষেত্রে তোমার এই অ্যাডজাস্টমেন্টটা দিতে হবে। বুঝতে পেরেছো কি এক্সপেন্স রিলেটেড কথাটা? জি ম্যাডাম। আচ্ছা, আর যদি রেভিনিউ হয়, সো রেভিনিউ আমি কি বললাম, এটা কিন্তু সিমিলার তোমার কি বলে, তুমি যখন বাকিতে সার্ভিস দিতে বা বাকিতে সেলস করতে, সেটার মতোই হবে। দ্যাট মিনস তখন তুমি যদি অন অ্যাকাউন্ট বা বাকিতে কোনো সার্ভিস দিয়ে থাকো বা প্রোডাক্ট সেল করে থাকো, তুমি কি রেকর্ড করতা? দ্যাট ইজ অ্যাকাউন্ট রিসিভেবল বাড়াতা, আর রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আর সেলস রেভিনিউ বাড়াতা, ডেবিট ক্রেডিট হতো। আর এই ক্ষেত্রেও সেমই, তোমার সেম সিচুয়েশনটাই হচ্ছে, তুমি বাকিতে সার্ভিস দিয়েছো বা বাকিতে সেল করেছো প্রোডাক্ট, বাট তুমি এখানে এটা তোমার রেকর্ডিং হয়নি, এবং তুমি এখানে তো অবভিয়াসলি বাকিতে যেহেতু করেছো ক্যাশও পাওনি, তো এখানে অ্যাডজাস্টমেন্টও সেমই হবে। এখানে অ্যাক্রুড রেভিনিউর ক্ষেত্রে তোমার অলওয়েজ তোমার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, এন্ড যদি সেলস হয় সেলস রেভিনিউ বাড়বে, সার্ভিস হলে সার্ভিস রেভিনিউ বাড়বে, ক্রেডিট হবে। বুঝে গেছে? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। রিলেভেন্টলি তোমার অ্যাডজাস্টমেন্টটাও ও ট্রায়াল ব্যালেন্সও ওই তোমার রিলেভেন্ট অ্যাকাউন্ট বাড়বে কমবে। আর যদি ওই অ্যাকাউন্ট তোমার ট্রায়াল ব্যালেন্সটা না থাকে, তুমি নতুন অ্যাকাউন্ট তুমি
ট্রায়াল ব্যালেন্সে ইনপুট করবা। আর যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর কথা বলি তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টস তো তোমার কি ইনকাম স্টেটমেন্টে তোমার ইনকাম আর রেভিনিউ আর এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট যাবে। দ্যাট মিন তোমার ইনকামের সাথে যোগ রেভিনিউর সাথে যোগ হবে আর রেলেভেন্ট এক্সপেন্সের সাথে যোগ হবে। আর যদি না থাকে ইনকাম স্টেটমেন্টে ট্রায়াল ব্যালেন্সে ওরকম রেলেভেন্ট এক্সপেন্স, তাহলে তোমাকে ইনকাম স্টেটমেন্টে নতুন ওই অ্যাকাউন্ট গুলোকে তোমাকে ইনপুট করে এক্সপেন্স বাড়াতে হবে বা রেভিনিউ বাড়াতে হবে। আর সিমিলারলি ব্যালেন্স শিটও তোমার, যেহেতু তোমার এক্সপেন্সের ক্ষেত্রে দায় বাড়ছে, দায় আমাদের কোথায় যায়? ব্যালেন্স শিটে যায়। তো ব্যালেন্স শিটও তোমার যদি ওই রিলেভেন্ট অ্যাকাউন্ট থাকে ওইটা বাড়বে, আর না থাকলে নতুন তোমাকে স্যালারি পেয়েবল বা ইউটিলিটি পেয়েবল বা অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল নতুন অ্যাকাউন্ট তোমাকে ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটির ওখানে দেখাতে হবে। আবার অ্যাকাউন্ট রিসিভেবল কি আমাদের অ্যাসেট, সো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কোথায় থাকে? ব্যালেন্স শিটে থাকে। সো ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে অথবা নতুন অ্যাকাউন্ট ওখানে ইনক্লুড হবে যদি না থাকে। বোঝা গেছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা বলো, আর সবাই বলো। ম্যাম চ্যাপ্টার 3 শেষে যে অল্টারনেটিভ ট্রিটমেন্ট অফ প্রিপেইড এক্সপেন্স আর অ্যান্ড আনআর্নড রেভিনিউ একটা টপিক ছিল, এই রিলেটেড কি আমাদের কিছু আসবে? কোথায় ইউজ করতে না হবে যা আমাদের? হ্যাঁ আমি না, এটা কি কোথাও ইউজ করতে হবে? মানে এটা হচ্ছে ম্যাথে কি কখনো লাগবে কিনা? কোনটার কথা বলছো আমি বুঝতে পারছি না। চ্যাপ্টার 3 যে স্লাইড দিয়েছিলেন ওইটার একদম শেষে ছিল হচ্ছে অল্টারনেটিভ ট্রিটমেন্ট অফ প্রিপেইড এক্সপেন্স অ্যান্ড আনআর্নড রেভিনিউ। তো ওখানে তো ম্যাডাম বলা ছিল যে আমরা হচ্ছে এক্সপেন্স ওখানে ওরা তখন রিকগনাইজ করতেছে যখন প্রিপেইড এক্সপেন্স পেমেন্ট করে দিছে, তখন ওরা হচ্ছে এক্সপেন্সটা রেকর্ড করতেছে। আবার আর্নড যদি নাও করে সার্ভিস, সেক্ষেত্রে ওরা রেভিনিউটা রেকগনাইজ করতেছে। না, স্ট্যান্ডার্ড প্রসিডিউর এটাই, ঠিক আছে? তো অল্টারনেটিভটা দেখা দরকার নাই, তোমরা যেটা করেছি সেটাই করো। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওর 11 আসবে না কিছু। ওকে ম্যাম। এটা তোমার এক্সেপশনাল ইউজেস, নরমালি আমরা যেটা মানে ট্রেডিশনাল যেটা করে থাকি সেটাই তোমরা ফলো করো। জি ম্যাডাম। বলো, আর কোথায় সমস্যা আছে? আচ্ছা, সো বেসিক্যালি তোমরা কিন্তু এই কোর্স থেকে, এই পোর্শনটা থেকে কিন্তু আমাদের যে বেসিক ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে পারপাস, ইউজ এন্ড প্রসিডিউর সবই কিন্তু তোমরা জেনেছো, ঠিক আছে? সো তোমাদের এখানে তোমার কোর্সে ভালো করার জন্য তো এটা করতে হবে, ম্যাথ করতে হবে, কিন্তু ফিউচারে তোমার যখন জব মার্কেটে যাবা বা তুমি জব ফিল্ডে যাবা, সেক্ষেত্রে তুমি অবশ্যই এই ম্যাথ গুলো করবা না আমরা আশা করি, কারণ এগুলো বেসিক লেভেলের ক্লারিক্যাল লেভেলের কাজ, এগুলো তোমার বেসিক্যালি এখন সফটওয়্যার দিয়ে করা হয় সবকিছু। কিন্তু তুমি যখন আমরা যেটা এক্সপেক্ট করি তোমার ডিসিশন মেকিং লেভেলে যাবা, তো ডিসিশন মেকিং লেভেলে যখন তুমি যাবা, যে কোনো অর্গানাইজেশন অবশ্যই যাবা, তো তুমি নর্মালি তো আমাদের মোস্ট অফ দ্য অর্গানাইজেশন প্রফিট সিকিং অর্গানাইজেশন, সো যে কোনো প্রফিট সিকিং অর্গানাইজেশন গেলে তোমাকে অবশ্যই কি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, বুঝতে হবে, কারণ তুমি যেই প্রতিষ্ঠানে যাও না কেন সেখানকার টোটাল ফিনান্সিয়াল পারফরমেন্স পজিশন তোমাকে দেখতে হবে বা বুঝতে হবে যে কোনো ধরনের ডিসিশন নিতে গেলে। তো সেক্ষেত্রে তুমি ফিউচারে ইনভেস্টমেন্ট করো বা কোনো অর্গানাইজেশনে ঢুকতে চেষ্টা করো, ঠিক আছে, বা নিজে কোনো অর্গানাইজেশন তৈরি করতে চেষ্টা করো, ঠিক আছে, সবকিছুর ক্ষেত্রে কিন্তু তোমার এই কনসেপ্ট গুলো কাজে লাগবে, ঠিক আছে, কারণ তোমাকে কিন্তু ওভারঅল এই জিনিসগুলো নিয়ে কিন্তু চলতে হবে যদি তুমি প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন তৈরি করো বা কাজ করো যেখানে। সো মোটামুটি যে আমাদের যেটা আশা করি যে তোমাদের একটা বেসিক নলেজ হয়েছে, তো তোমাদের কি মনে হয়? জি ম্যাডাম, একটু বেসিক নলেজ হয়ে গেছে। তো এখন তোমরা হচ্ছে যদি কোনো অর্গানাইজেশনের রিপোর্ট দেখো, ঠিক আছে, বা অ্যানালাইসিস যে প্রসিডিউর আছে সেগুলো দেখো, তোমরা কিন্তু সেটা মোটামুটি জানতে পারবা, বুঝতে পারবা। তো আসলে তোমাদের তো আসলে অ্যাডভান্স লেভেলে ওভাবে করার সুযোগ নেই, তাহলে আসলে অনেক ডিটেল আরো তো অনেক কিছু পড়তে হয়, জানতে হয়। সো যেটা তোমাদের মেইন যে বেসিক দিকগুলো খালি সেগুলো হচ্ছে আসলে করানো হয়।
আসলে এট দ্য বিগিনিং লেভেল আসলে তো অত কিছু তোমাদের একবারে পড়ানোর থাকে না, কারণ বিগিনিংটা না বুঝে তো তোমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তো অ্যাডভান্স লেভেলে বুঝতে গেলে আর একটু সময় নিয়ে বুঝতে হয় আসলে। যাই হোক, তোমাদের মেইন বেসিকটা কারিকুলামের মধ্যে ইনক্লুড করা হয়েছে এজন্যই যেন তোমরা যে ফিউচারে মার্কেট লেভেলে গিয়ে এই বেসিক তুমি এই কাজগুলো করতে পারো। ইভেন অনেকে তো ডিফারেন্ট টাইপস অফ কোর্সও করে এই ট্যাক্স রিলেটেড, আরো অনেক কিছু রিলেটেড, যেগুলো জিনিস আসলে বুঝতে হয় আলটিমেটলি মার্কেট লেভেলে গিয়ে। তো আমাদের তো এখনো পোস্ট গ্রাড ওপেন হয়নি, আল্লাহ চাইলে ইনশাল্লাহ হয়তো ওপেন হবে, তখন হয়তো আরো অ্যাডভান্স লেভেলে আমরা পড়াতে পারবো। ওই লেভেলে হচ্ছে তোমাদের আরো কিছু তোমাদের জানার সুযোগ থাকবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা রিলেটেড যেটা বলবো, যে যেহেতু এটা ম্যাথমেটিক্যাল কোর্স, তোমাদের ম্যাথের ভ্যালুটা বেশি আসে। সো ম্যাথটা সবাই কিন্তু বাসায় হাতে কলমে করবে। হাতে কলমে না করলে কিন্তু তোমার ম্যাথ কখনোই মানে প্রপারলি আনসার করতে পারবা না। হয়তো কিছু কিছু কনসেপ্ট অনুযায়ী করবা, কিন্তু অনেক ক্ষেত্রে তোমার যদি যেভাবে করিয়েছে প্রপারলি আনসার না করো, আমার নাম্বার কিন্তু কাটা যাবে। তো যেভাবে বলেছে যেরকম অ্যাকাউন্টের নামগুলো ঠিক মতো লিখতে হবে, শুধুমাত্র এক্সপেন্স বা ইনকাম লিখলে হবে না। ঠিক আছে, কোন এক্সপেন্স কোন ইনকাম বা কোন ধরনের অ্যাসেট তোমাকে স্পেসিফিক্যালি ডিটারমাইন করে সেই অ্যাকাউন্টের নাম দিতে হবে। এবং অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেনটা প্রপারলি পড়ে তারপরে হচ্ছে আনসার করো। তোমাদের তো এক্সাম তো মানে অফলাইনে হবে, তাই না? আমি এটা এখনো শিওর না। শিওর এখন নোটিস আসেনি। হ্যাঁ, শিওর অবশ্য আমরাও না। তারপর যেহেতু আল্লাহ চাইলে হয়তো সব খুলে দিতে পারে, কথা শুনছে তো অফলাইনে হওয়ার সম্ভাবনা বেশি হয়তো আল্লাহ। তোমরা হচ্ছে অবশ্যই কোশ্চেনটা ভালো মতো পড়ে রিকোয়ারমেন্টে কি চেয়েছে সেটা দেখে আনসার করবো। অনেক সময় রিকোয়ারমেন্টে যা চাওয়া হয়নি তোমরা সেটা আনসার করে দিয়ে আসো। আর পরীক্ষার সময় আসলে টেন্স থাকা হয় অনেক কিছু, ওটা রিলেটেড যা যা করেছে সবই করি। যেরকম লেজারের ক্ষেত্রে অনেক সময় লেজারের ক্ষেত্রে কিন্তু সব লেজার আমরা করতে বলি না, কিছু পার্টিকুলার লেজার করতে বলি, তখন কিন্তু তোমরা অনেকে সব লেজার করে দিয়ে আসো, মানে খেয়াল না করলে যা হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমার সব করার জন্য টাইম নষ্ট হবে, এক্সট্রা কিন্তু মার্কস পাবা না, যার জন্য যেটা চাওয়া হয়েছে সেটার উপরে কিন্তু মার্কসটা দেওয়া হবে। তো সেদিকে হচ্ছে খেয়াল করবা। এবং অবশ্যই সেটা তোমাকে কি প্র্যাকটিস করার সময় বাসাতেও একটু টাইমটা মেনটেন করে দেখতে হবে, কারণ তোমরা দেখেছো যে আমাদের ম্যাথ গুলো একটু সময় নিয়ে করতে হয়, যেহেতু কনসেপচুয়াল জিনিস, এখানে তুমি মুখস্থ করা কিন্তু কিছু দিতে পারবা না। তোমার যা আসবে সেটা তোমাকে বুঝে তোমার কনসেপ্ট অনুযায়ী তোমাকে লিখতে হবে। প্রপারলি যে ছক আছে সে ছক করে ঠিক মতো ওভাবে টার্ম গুলো সহ ঠিক মতো তোমার আনসার করবা। আর ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা মাধ্যমে যেটা বলি, যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস আমরা জানি যে আমাদের ম্যাথ যদি হয়ে যায় তাহলে আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট লায়াবিলিটি ইকুয়াল হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা যদি এটা তোমার কি বলে কি বলে হ্যাঁ, দুই পাশে যদি না মিলে এক্সাম হলে তোমরা আনসার করার পরে, তখন কিন্তু আমি যেটা বলি সবসময়, তখন কিন্তু তোমরা এটা ভুলটা বের করতে যাবা না। ঠিক আছে, তখন তোমরা ওটা ওরকমই রেখে বাকি আনসার করে পরে যদি সময় থাকে তোমার, পরে তুমি সেটা ভুল দেখতে যেতে পারো বা অন্যটা পারলে অন্যটা আনসার করতে পারো। কিন্তু তখন আমি বলি কেন যে তোমরা ভুলটা দেখতে যাবা না, কারণ হচ্ছে তোমাদের কি ওই ভুলটা কিন্তু সহজে বের করা সম্ভব হয় না, কারণ ইনকাম স্টেটমেন্ট করবা, ইকুইটি স্টেটমেন্ট করবা, তারপর ব্যালেন্স শিট করবা, তিনটা স্টেপেই কিন্তু রিলেটেড। কোথায় ভুল করেছো, কোন জন্য তোমার মিললো না, এটা কিন্তু সহজে বের করা যায় না। এবং পরীক্ষার হলে তুমি যদি অন্য তোমার আনসার বাদ দিয়ে এটা তুমি ভুল খুঁজতে যাও, তোমার কিন্তু টাইম ওয়েস্ট হয়ে যাবে, তুমি কিন্তু আদার মার্কস তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। তো এই ভুলটা কখনো করবা না। ওকে, সো এক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবা। এবং তোমরা জানো তোমাদের পার্শিয়াল মার্কিং হয়, সো যদি তোমার ব্যালেন্স শিটের দুই পাশে নাও ইকুয়াল হয়, তোমার কিন্তু পার্শিয়াল মার্কিং হবে। এবং তোমার কি বলে, যদি তোমার এলিমেন্ট ওয়াইজ ঠিক থাকে, যেরকম আমি যেটা বলেছি তোমাদের মনে হয় আগেও বলেছি, যে ইনকাম স্টেটমেন্টে আমরা জানি এক্সপেন্স আর ইনকাম অ্যাকাউন্ট গুলো আসবে, এখানে কিন্তু কখনোই কোনো অ্যাসেট বা লায়াবিলিটি অ্যাকাউন্ট আসবে না। সেম ব্যালেন্স শিটও তাই, ব্যালেন্স শিটে কিন্তু তোমার অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি আসবে, কিন্তু কোনো ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্ট আসবে না। সো এই কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে এবং প্রপারলি এই অনুযায়ী আনসার করতে হবে। তুমি যদি ইনকাম স্টেটমেন্টে অ্যাসেট লায়াবিলিটি দিয়ে অ্যাকাউন্ট দিয়ে রাখো আর ব্যালেন্স শিটও দিয়ে রাখো, দুই জায়গায় সব মিক্স আপ করে ফেলো, তখন কিন্তু আমি কি বুঝবো যে তোমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভুল, তখন কিন্তু তুমি একদম জিরো পেয়ে যাবা। কিন্তু তোমার যদি অ্যাকাউন্ট একটা দুটো মিস হয় বা কোনো একটা দুটো অ্যাডজাস্টমেন্ট ভুল হয় বা তোমার স্টেটমেন্ট ওয়াইজ তোমার ঠিক আছে, তাহলে কিন্তু তুমি পার্শিয়াল মার্কিং পাবা। যা ভুল হয়েছে হয়তো সে তার জন্য কিছু কাটা যাবে, বাট ম্যাক্সিমাম নাম্বারই তুমি পাবা, ব্যালেন্স শিটের দুই পাশে না মিললেও। ঠিক আছে,
আচ্ছা এই গেল এডিটেড। আর হ্যাঁ, আর থিওরির ক্ষেত্রে তোমার যা আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে ম্যাথ বোঝার জন্য পড়িয়েছে তার মধ্যে থেকে আসবে, পড়ানোর বাইরে আর এক্সেস কোনো থিওরি থাকবে না। কনসেপচুয়াল কিছু থিওরি আমরা জানি যেগুলো আমরা পড়েছি থ্রু আউট দ্য কোর্সে, সেগুলো তোমাদের আসবে। ঠিক আছে? তো এক্সাম রিলেটেড আর কোনো কোশ্চেন আছে তোমাদের? না ম্যাডাম। সিলেবাস রিলেটেড আর কোনো কোশ্চেন নেই? তো তোমাদের কি আর কোনো ক্লাস লাগবে যে তোমাদের হচ্ছে এই বিষয়ে আরেকটু একটা ক্লাস নিলে ভালো হয়, এটা ভালো মতো একটু বোঝা দিলে ভালো হয়? এখন আপাতত তো লাগবে না। ম্যাডাম আমরা ডিসকাস করে তারপর সিআর জানাই দিলে হবে যদি আমাদের ক্লাস প্রয়োজন হ্যাঁ হয়? হ্যাঁ, সমস্যা নেই, তোমরা ডিসকাস করো। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তো যদি তোমাদের দরকার হয় আমি তোমাদের রিভিউ ক্লাস আর যদি কোনো টপিক উপর দরকার হয়, এই নেক্সট উইক তো বাকি আছে, নিবো ইনশাআল্লাহ। আমি তাছাড়া সিলেবাস মোটামুটি তোমাদের শেষ এখানে। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আর আমাদের কি ক্যাশ ফ্লোটা লাগবে? ক্যাশ ফ্লো সেটা তোমাদের আমি চ্যাপ্টার 1 এ করেছিলাম, তাই না? জি ম্যাম। সো ওখানে তোমার এই রিলেটেড প্রবলেম মানে এই থাকলে চ্যাপ্টার 1 রিলেটেডই থাকবে। তোমার চ্যাপ্টার 4 যেটা, ওখানে তোমার ক্যাশ ফ্লো চাওয়া হবে না। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। ক্যাশ ফ্লো দিলে আসলে অনেক বড় হয়ে যায়, তো এই সময় তোমাদের এই সময়ের মধ্যে আসলে এতগুলো করা মুশকিল হয়ে যায়। কারণ মেইন যেটা ওই ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই তিনটাই বেসিক্যালি তোমার এই মানে এই বড় ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টমেন্ট সহ করতে অনেক সময় লেগে যায়। সো ওটা তোমরা জানবা, তোমরা তো শিখে রেখেছো, তোমাদের করানো হয়েছে। সো যেহেতু চ্যাপ্টার 1 এর তোমার অ্যাকাউন্ট আর তোমার ইটা কম থাকে, ছোট থাকে, ছোট অল্প অ্যাকাউন্ট থাকে, তো ওইখানে তোমার আসলে হয়তো আসতে পারে। কিন্তু তোমার এই যে আমরা 4th চ্যাপ্টারের ক্ষেত্রে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা ক্লাসিফাইড নন ক্লাসিফাইড করেছে, সেখান থেকে আসবে না, কারণ ওটা করতে আরো তোমাদের অনেক সময় লাগবে। তো 4টা রিকোয়ারমেন্ট তোমরা এই সময়ের মধ্যে করতে পারবা না। ম্যাম হ্যাঁ বলো। এই যে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন বা এগুলো যেগুলো ম্যাম আপনি ওই যে ওয়ার্ড ডকুমেন্ট থেকে পড়াইছিলেন, এগুলো কি ম্যাম সেকশন 8 তে আসে? একটু জোরে বলবো, আমি কোনো কথা বুঝতে পারিনি। একটু জোরে বল, আমি বুঝতে পারিনি। হ্যালো, কি কোশ্চেন করছিল কি একটু বলো, আমি বুঝতে পারিনি। রোল 5 মনে হয় বলছিলেন। ক্লিয়ার শোনা যায় ম্যাম? আমার মাইকে মেবি প্রবলেম। হ্যাঁ বলো, আবার বলো দেখি আমি বুঝতে পারি কিনা। এখন শোনা যায় ম্যাম? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। বলতেছিলাম ম্যাম, আমাদের হচ্ছে লাস্ট টাইম আপনি যে ওয়ার্ড ডকুমেন্ট থেকে যেগুলো পড়াইছেন ম্যাম, ক্যাপিটাল বাজেটিং ডিসিশন অর লং টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো কি ম্যাম জেনারেলি সেকশন এতে ম্যাম দেখলাম আগে তো ম্যাম জেনারেলি মানে আগের ইয়ারে কোশ্চেন তো জেনারেলি আসতো না ম্যাম, মানে দেখলাম টার্ম এগুলো থেকে ম্যাম, মানে এগুলো তো আমাদের সিলেবাসের তাহলে ম্যাম মানে ইনক্লুডেড? হ্যাঁ তোমাদের সিলেবাসে তো ইনক্লুডেড। আচ্ছা আগে হয়তো সিলেবাস চেঞ্জ ছিল, সেজন্য আগে ছিল না। লাস্ট ইয়ার পর্যন্ত ম্যাম দেখলাম ম্যাম এগুলো থেকে জেনারেলি কোশ্চেন আসতো না ম্যাম, এই জন্য জিজ্ঞেস করলাম। না, যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে আসবে। ঠিক আছে? জি ম্যাম বুঝতে পারছি। কেন আসার তো কথা, কারণ এটা তোমাদের এসব পড়ানো হয়েছে সবসময়, আমি তো পড়িয়েছি এটা। মোস্ট অফ দ্য টাইম এমনিতে আমি 2 গ্রেড ক্লাস নেই, আমি তো এমনিতে এটা পড়িয়েছি, কোশ্চেন আসার কথা। এটা কি তাহলে ম্যাম অন্য একটা পার্টে আসে নাকি ম্যাম? মানে ওই দুইটা পার্টে ডিভাইড হয়ে আসে ম্যাম নাকি এরকম নাকি? আসতে পারে, যে কোনো পার্টে আসতে পারে। ওকে ম্যাম, ওই পার্ট তাহলে ম্যাম দেখি নাই তো এই জন্য তাহলে
ওই পার্টে থাকতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের ডিসকাস করো, করে দরকার হলে নেক্সট উইকে আমাকে বলো, আমি ইনশাল্লাহ সেই রিলেটেড ক্লাস নিয়ে নেব। আদারওয়াইজ সবাই ভালো থাকো, ভালো মতো এক্সাম দাও। তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর কেউ কিছু বলবে? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।